মোস্ট ওয়েলকাম অল ডিয়ার জব এক্সপিরিয়েন্স কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো যে আমরা জিকে জিএস জি এর সিরিজ শুরু করেছি, যেখানে আমরা তোমাদেরকে প্রমিস করেছি 100 ক্লাস দেব এবং সেই ক্লাসগুলো যদি তুমি ভালো করে আয়ত্ত করে রাখো, দ্যাট মিন্স নোট করে রাখো এবং শিখে নাও, তাহলে আপকামিং জিআরবিডি2 গ্রুপ সি, বিশেষ করে গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি, পিয়ন, তাছাড়াও তুমি আপকামিং যে কোনো এক্সামে বসতে যাচ্ছ, তোমাদের এক্সামে যদি জিকে জিএস সিলেবাসে থাকে, তাহলে এই ক্লাসগুলো আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি 100% তোমরা এখান থেকে বেনিফিটেড হবে। 2024 আমরা একটি সিরিজ শুরু করেছি, যেখানে আমরা 90%-এর উপরে আমাদের সিরিজ থেকে কমন দিয়েছি এবং এই সিরিজ থেকেও আমরা টার্গেট বানিয়েছি 100% কমন। যদিও 100% কমন না হলেও তোমরা 90% এবার কমন পাবে, এতটুকু আমি বলতে পারি। চলো, আশা করি তোমরা সবগুলো সিরিজ নোট করে রাখছো। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 11। ঠিক আছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করাবো এবং প্রিভিয়াস 15 থেকে 18 বছর 12 বছরের বিভিন্ন এক্সামের কোশ্চেনগুলো আমি এখানে উঠিয়ে নিয়ে আসছি এবং অল সাবজেক্ট, হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক্যাল পার্ট, সব সাবজেক্ট, সায়েন্স, সব সাবজেক্ট এখানে তোমরা একসঙ্গে পেয়ে যাবে। চলো ক্লাসটি শুরু করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোন গভর্নমেন্ট জব খুঁজছো বা কোন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিডি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি, পিয়ন, ডিআরডব্লিউ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন 4 প্রিলিমস, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স হবে। গত 6 বছর ধরে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে আমরা পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি যে গত 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, তুমি অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে। আশা করি 10 জনকে যদি জিজ্ঞেস করো, মিনিমাম 5 থেকে 7 জন এমন পেয়ে যাবে যারা বলবে যে কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। চলো শুরু করছি ক্লাসটা। বেশি বকবক না করে, আমি বেশি বকবক করি, তোমরা অনেকে কমেন্টস করো। চলো 1 নম্বর কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত দশম শিখ গুরু কে ছিলেন? মনে রাখবে এই যে অপশনগুলো রয়েছে এর মধ্যে দশম শিখ গুরু কে ছিলেন? উনি ছিলেন দশম শিখ গুরু কে? তোমরা অবশ্যই কমেন্টস করো, কমেন্টস করলে তোমাদের রিভিশন হবে। ঠিক আছে, মানে এক প্রকার মক টেস্ট টাইপের তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। কে ছিলেন দশম শিখ গুরু? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গুরু গোবিন্দ সিং ছিলেন দশম শিখ গুরু, মানে 10th শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, আচ্ছা, যেহেতু দশম শিখ গুরু আমরা পেয়েছি, তাহলে আমরা 1 নম্বর শিখ গুরুকে, পরবর্তী শিখ গুরুকে, এগুলো আমাদের জানতে হবে। অবশ্যই জানবো আমরা। অপশনে যেগুলো রয়েছে সেগুলো আমরা আয়ত্ত করে নেব। চলো তাহলে ফার্স্ট শিখ গুরু, প্রথম শিখ গুরু যদি বলি, আমরা সকলেই জানি গুরু নানক। গুরু নানকের নাম শুনেছ না এমন কেউ নেই। অন্যান্য দশম শিখ গুরুর মধ্যে বাকি যে শিখ গুরুগুলো রয়েছে ওদের নাম শুনেছ না বললেও আমি মানবো, নাও শুনতে পারো, কিন্তু গুরু নানকের নাম শুনেছ না, গুরু নানককে জানো না এমন কেউ নেই। উনি ছিলেন ফার্স্ট শিখ গুরু এবং শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক। এই কোশ্চেনটা বেশি পরীক্ষাতে আসে যে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? গুরু নানক, উনি ছিলেন ফার্স্ট শিখ গুরু। ক্লিয়ার? একদম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা মানে তোমরা বিলিভ করো বা তোমরা আশা করি ঘাটাঘাটি করে দেখেছো, মানে হিউজ পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছে যে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? গুরু নানক। উনি কত নম্বর শিখ গুরু ছিলেন? উনি ফার্স্ট শিখ গুরু ছিলেন। ক্লিয়ার? চলো তারপরে আমাদের রয়েছে কি দেখো, অপশন সি, গুরু তেজ বাহাদুর। গুরু তেজ বাহাদুর ছিলেন 9th শিখ গুরু। মনে রাখবে গুরু তেজ বাহাদুর ছিলেন 9th শিখ গুরু। ঠিক আছে, আচ্ছা অপশন এ তো বললাম না, অপশন এ গুরু অর্জুন দেব কে ছিলেন? গুরু অর্জুন দেব ছিলেন 5th শিখ গুরু। কত নম্বর? 5th শিখ গুরু। আর গুরু গোবিন্দ সিং তো আমরা পেয়ে গেলাম 10th শিখ গুরু। তাহলে আশা করি বুঝতে পেরেছ, গুরু নানক হলেন প্রথম শিখ গুরু যিনি শিখ ধর্মকে প্রতিষ্ঠাতা করেছিলেন। গুরু অর্জুন দেব হলেন 5th শিখ গুরু শিখ ধর্মের। গুরু তেজ বাহাদুর হলেন 9th শিখ গুরু শিখ ধর্মের এবং গুরু গোবিন্দ সিং হলেন 10th শিখ গুরু শিখ ধর্মের। ক্লিয়ার? এর উপরে যদি কোশ্চেন আসে পরীক্ষায়, আশা করি মিস হবে না। ওকে, আশা করি তোমরা নোট করে নিয়েছো এবং এক্সট্রা যে ফ্যাক্টগুলো বললাম এগুলো আশা করি তুমি তোমার ভাষায় তুমি সুন্দরভাবে নোট করে নিয়েছো।
পরবর্তী সময়ে দেখলে যদি তুমি বুঝতে পারো এইভাবে নোট করে নেবে। আর ক্লাসের মাধ্যমে আমার চেষ্টা থাকে তোমাদেরকে 40 থেকে 50% শিখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। পরবর্তী সময় 1-2 বার যদি তুমি রিভিশন করো তখন ক্লাসটি তোমার মাথায় এসে পড়বে, দাদা এমন এমন বুঝিয়েছিল, অটোমেটিক তোমার মানে এগুলো মাথায় গেঁথে যাবে বা পরিশ্রম কম হবে, ঠিক আছে। চলো 2 নাম্বার কোশ্চেন দেখো, দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে হয়েছিল? দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে হয়েছিল? দেখো তার আগে তোমাদেরকে আমি একটু বলি, না বলে নাই হয়, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি হিউজ ভ্যাকেন্সি নিয়ে আসছে, তোমরা সকলেই জানো। যদি তুমি ঠিকঠাকভাবে প্রিপেয়ার না করো অ্যাকচুয়ালি নিজেকে টিকিয়ে রাখতে পারবে না। কেন এবার জিআরবিটি মানে কি বলবো, হিউজ কম্পিটিশন হবে ডিয়ার স্টুডেন্ট, তুমি আমার কথা বিলিভ করো না করো, হিউজ কম্পিটিশন হবে। যদি নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার না করে রাখো তাহলে কিন্তু তোমার জিআরবিটি গ্রুপ সি বিশেষ করে গ্রুপ ডি ক্লিয়ার হবে না। আর জিআরবিটি গ্রুপ সি যারা টার্গেট বানাচ্ছ, জিকে জিএস এর যে 100 নাম্বার রয়েছে এটাকে টার্গেট বানাও ডিয়ার স্টুডেন্ট, এটাকে স্ট্রং করো, না হলে কখনো ক্লিয়ার হবে না, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। এটাকে স্ট্রং করো, সেই জন্য আমরা জিকে জিএস এর ক্লাস শুরু করেছি, ফার্স্ট অ্যাডভান্স। পরবর্তী সময়ে আমরা ইংলিশ জব ওরিয়েন্টেড ক্লাস এগুলো আমি নিজে করিয়ে দেবো। জব ওরিয়েন্টেড ক্লাস বেশি না, বেশিতে বেশি 5-6টা যদি আমি ক্লাস করিয়ে দিই তাহলে আশা করি জব ওরিয়েন্টেড পার্ট মোটামুটি কভার করে দিয়ে দেবো, ঠিক আছে। আর ইংলিশ ক্লাসও শুরু করাবো। জিকে জিএসটাকে স্ট্রং করো, এটাই মেইন আমাদের ফোকাস। জিকে জিএস যদি তুমি 100-এর মধ্যে তুমি 80 পেয়ে যেতে পারো, বাকিগুলো যদি তোমার মানে কি বলবো 10-15-20 করে যদি আসে তাহলে তোমার জিআরবিটি ক্লিয়ার হয়ে যাবে। কেন এখানে সেকশনাল কাট অফ কিন্তু নেই, ঠিক আছে। যে কোনো একটা সেকশন তুমি ভালো স্কোর করলেই হবে, ঠিক আছে। ওই ওই মানে কি বলবো, ওই যে কৌশলটা তোমরা অবলম্বন করে প্রিপারেশনটা করো, ওই স্ট্র্যাটেজিটা মেনে নাও। জিআরবিটি 1-এর সময় আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলেছিলাম এবং আমাদের স্টুডেন্ট যারা কথা শুনেছে ওই যে জিকে জিএসটাকে স্ট্রং করেছে তারাই কিন্তু ক্লিয়ার করতে পেরেছে। পরবর্তী সময় আমরা রিভিউ করে দেখেছি, ঠিক আছে, অ্যানালাইসিস করে আমরা দেখেছি। তোমরা এমনটাই করো, কাজে আসবে। মানে আন্দাদুন পড়লাম হবে না, ঠিক আছে, স্ট্র্যাটেজি বানিয়ে পড়ো। আচ্ছা চলো, দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? মনে রাখবে তোমরা পরপর কিন্তু 3টি গোল টেবিল বৈঠক হয়েছিল, গান্ধীজির নেতৃত্বে 3টি গোল টেবিল বৈঠক হয়েছিল। এর মধ্যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক কবে হয়েছিল? দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল 1931 সালে, ঠিক আছে। 1931 সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল। তাহলে আমাদের জানতে হবে ফার্স্ট গোল টেবিল বৈঠক এবং থার্ড, যেহেতু আমি বললাম 3টি গোল টেবিল বৈঠক পরপর হয়েছিল, তাহলে ফার্স্ট গোল টেবিল বৈঠক এবং থার্ড গোল টেবিল বৈঠক কবে হয়েছিল এটা আমাদের জানতে হবে। তাহলে ফার্স্ট গোল টেবিল বৈঠক হয়েছিল 1930 সালে, হ্যাঁ 1930 সালে হয়েছিল ফার্স্ট গোল টেবিল বৈঠক। 1931 সালে হয়েছিল সেকেন্ড বা দ্বিতীয় গোল টেবিল বৈঠক এবং তৃতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল 1932 সালে, ঠিক আছে। আমি প্রথমেই বললাম যে পরপর 3টি গোল টেবিল বৈঠক হয়েছিল, তাহলে 1930, 1931 এবং 1932 গান্ধীজির নেতৃত্বে 3টি গোল টেবিল বৈঠক পরপর হয়েছিল। বুঝতে পারছো, পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ ওকে। চলো 3 নাম্বার কোশ্চেনটা দেখো, কেন্দ্রীয় চামড়া রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কেন্দ্রীয় চামড়া মানে লেদার রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, কোথায় অবস্থিত? কি হবে সঠিক উত্তর? যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছে তোমরা অবশ্যই ইংলিশ ভার্সনটা কোশ্চেনটা দেখে নেবে, আর বাকি তো আমি যেভাবে বুঝাচ্ছি কোনো আশা করি কোনো অসুবিধা হবে না। চলো 3 নাম্বার কোশ্চেনটা কি দেখো, 3 নাম্বার কোশ্চেনটা হলো চেন্নাই ছিল, ঠিক আছে। কেন্দ্রীয় চামড়া বা লেদার রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড চেন্নাই, ঠিক আছে। অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, ঠিক আছে। আচ্ছা, চেন্নাই যখন আমাদের মাথায় আসে তখন আমাদের এটা সঙ্গে সঙ্গে মাথায় আসতে হবে যে ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দরগাঁও পরীক্ষায় আসে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে। ভারতের কৃত্রিম বন্দরগাঁও বৃহত্তম কোথায় অবস্থিত? তাহলে অবশ্যই তোমরা অনায়াসে বলবে চেন্নাই অবস্থিত। ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দরগাঁও চেন্নাই অবস্থিত। বুঝতে পারছো, চেন্নাই যখন মাথায় আসবে এটা তোমার মাথায় রাখবে, কেন এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় আসে। ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দরগাঁও মনে রাখবে কৃত্রিম, ঠিক আছে। আচ্ছা, অপশন এ তে আছে কি কটক, উড়িষ্যার কটক শহর সকলেই আমরা জানি। কিসের জন্য বিখ্যাত? চাল অনুসন্ধান সংস্থা, চাল অনুসন্ধান সংস্থা রয়েছে উড়িষ্যার কটকে, পরীক্ষায় আসে। তারপর রয়েছে অপশন সি তে কি রয়েছে? লখনউ বীজ অনুসন্ধান সংস্থা কোথায় রয়েছে? লখনউতে রয়েছে। ইন্ডিয়ান জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসে। অপশন ডি তে হায়দ্রাবাদে কি রয়েছে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সংস্থা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সংস্থা রয়েছে কোথায়? হায়দ্রাবাদে। ভেরি ইম্পর্টেন্ট অপশনগুলো যে আমি বললাম, আশা করি তুমি নোট করে নিয়েছো। নোট করতে অসুবিধা হলে ভিডিওটাকে আবার ব্যাক করে আবার নোট করে নাও, তবে নোট করে নাও, ঠিক আছে। চলো
इनके ड्यूटी गए गए पता नहीं आगे। চলো 4 নম্বর কোশ্চেনটা কি দেখো, কর্ণাটকে অবস্থিত কৃষ্ণা রাজা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কি কৃষ্ণা রাজা সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? কি হবে সঠিক উত্তর? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা জানো আমি আবারও বলছি কমেন্টস করে জানাও। কর্ণাটকে অবস্থিত কৃষ্ণা রাজা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সেটা অবস্থিত কাবেরী নদীর উপর। কাবেরী নদীর উপর অবস্থিত, অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে চলো, আচ্ছা এখানে তোমাদের মনে রাখবে যে কৃষ্ণা রয়েছে এটা নাগার্জুন বাঁধ, হ্যাঁ কৃষ্ণা নদীর উপর অবস্থিত, হ্যাঁ কৃষ্ণা নদীর অবস্থিত নাগার্জুন বাঁধ, ঠিক আছে। আর এখানে কি বলা হয়েছে, কৃষ্ণা রাজা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা রাজা সাগর বাঁধ যদি বলা হয় তাহলে কাবেরী নদীর উপর অবস্থিত, এবং কৃষ্ণা নদীর উপর যদি বলে নাগার্জুন বাঁধ অবস্থিত, ঠিক আছে। যদি তোমাদের বলে এখানে যে নাগার্জুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত তাহলে বলবে কৃষ্ণা নদীর উপর অবস্থিত, ঠিক আছে। আর অপশন বিদে আছে গোদাবরী, ঠিক আছে। গোদাবরীর উপর হলো দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী কি? গোদাবরী। আমরা সকলে জানি যে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী হলো গোদাবরী, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি মানে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। এইভাবে কোশ্চেন আসে আমি দেখেছি যে দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়, তাহলে তোমরা কিন্তু বলবে গোদাবরী নদীকে। বুঝতে পারছো, এই কোশ্চেনটা আসে, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে, হ্যাঁ দক্ষিণ ভারতের এটা সবচেয়ে বড় নদী। ওকে, তারপর রয়েছে আমরা দেখি মুসি। মুসি এটা হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদের অ্যাকচুয়ালি মানে শহরের নজদিক মানে সঙ্গেই মানে এটা গেছে মুসি নদী, হ্যাঁ কোথায় অবস্থিত, কোন শহরের নজদিক বা কোন শহরে অবস্থিত বলে হায়দ্রাবাদ, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো আসে পরীক্ষা, হ্যাঁ তো মাথায় রাখবে, তাহলে তোমাদের মানে কনফিডেন্স বাড়বে বা পরীক্ষা ভালো স্কোর করতে পারবে। চলো, মানব শরীরে লবণের পরিমাণ কত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে, ঠিক আছে। আরেকটি কোশ্চেন তোমাদের ডাউট রয়েছে যে জিআরবিটিতে দাদা জেনারেল সায়েন্সে তো অনেকে আমাকে কমেন্টস করছো এটা নেই, মানে কি বলবো সিলেবাসে নেই। দেখো জেনারেল নলেজ পার্টিকুলার তো এখানে বলা নেই না, জিকে জিএস এর মধ্যে জেনারেল সায়েন্সও ইনক্লুড থাকে, এখান থেকে 1-2 নাম্বার তোমরা পেতে পারো, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দেখে নেবে, হ্যাঁ আমি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের নোটসে ইম্পর্টেন্ট কোশ্চেন বেশি না, ম্যাক্সিমাম 200 বা মানে 200 বা 250 এমন কোশ্চেন আমি দিয়েছি জেনারেল নলেজের ম্যাক্সিমাম। এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে, 1-2 নাম্বারটা অনেকটা মাইনে রাখে। চলো, মানব শরীরে লবণের পরিমাণ কত? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 0.4%। 0.4%, হ্যাঁ মানব শরীরে লবণের পরিমাণ, ঠিক আছে। আর মানব শরীরে আমাদের জলের পরিমাণ কত? জল আমরা সকলেই জানি বাবা 65% থেকে প্রায় 75% কিন্তু আমাদের শরীরে জলই রয়েছে, ঠিক না মানব শরীরে। সেই কারণে বলা হয় একজন মানে ব্যক্তিকে পার ডে, মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে পার ডে 2.5 থেকে 3.5 লিটার জল পান করা কিন্তু প্রয়োজন, ঠিক আছে, কেন আমাদের শরীরে ম্যাক্সিমামই জল, ঠিক আছে না। চলো 6 নম্বর কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত কোন নদী ভারতের উৎপত্তি হয় ভারতে পতিত হয়েছে? মানে এখানে যে অপশন রয়েছে এর মধ্যে কোন নদীটা ভারতে উৎপন্ন হয়েছে এবং ভারতেই পতিত হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে চম্বল নদী, হ্যাঁ এই চম্বল নদী ভারতে উৎপত্তি হয়েছে এবং ভারতেই এটা পতিত হয়েছে। অ্যাকচুয়ালি চম্বল নদীর যদি তুমি লেন্থ বলো 1024 মানে 1024 কিলোমিটার, হ্যাঁ ছোট নদী 1024 কিলোমিটার এই চম্বলের লেন্থ, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি তোমাদের এমপি মধ্যপ্রদেশের কোনো একটি স্থান থেকে এটা উৎপত্তি হয়েছে, হ্যাঁ এবং উত্তরপ্রদেশে গিয়ে এটা মানে কি বলবো এই মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়ে রাজস্থান বয়ে উত্তরপ্রদেশে গিয়ে এটা কোথাও বা কোনো ড্যামের সঙ্গে মিলিত হয়েছে, ঠিক আছে। এমনই অপশনটা এমপি থেকে উৎপত্তি হয়েছে, তো ইউপিতে এটা এটা মানে কি বলবো পতিত হয়েছে, ঠিক আছে, রাজস্থানের উপর দিয়ে গিয়েছে এটা, হ্যাঁ চম্বল নদী। কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্ডিয়ার জিওগ্রাফির কোশ্চেন, মনে রাখবে। চলো 7 নম্বর কোশ্চেনটা দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম কোন ভাষায় রচনা করেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার কোশ্চেনটা এসেছে, আশা করি তোমরা দেখেছো বা পেয়েছো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম কোন ভাষায় রচনা করেন? কি হবে সঠিক উত্তর? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃত ভাষায়। মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম যে আমাদের জাতীয় গান রয়েছে সেটাকে সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা মানে ভারতের জাতীয় গান যে বন্দে মাতরম, এটা তোমাদের প্রথমবার আমাদের কখন গাওয়া হয়েছিল এই কোশ্চেনটা আসে, প্রথমবার কবে গাওয়া হয়েছিল? অ্যাকচুয়ালি প্রথমবার এটা 1896-এ, হ্যাঁ ঠিক আছে 1896-এ
এই তোমাদের এটা মেবি এই তোমাদের এই জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। একটু নোট আমার একটু ডাউট আছে, যা এই কলকাতা অধিবেশনে, হ্যাঁ কলকাতা অধিবেশনে, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে 1896 খ্রিস্টাব্দে এই আমাদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গানটাকে গাওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখান থেকে আরেকটি কোশ্চেন আসে যে এই বন্দে মাতরম তোমাদের এটা ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছিল পরবর্তী সময়ে, এটা কে করেছিল? শ্রী অরবিন্দ করেছিল। হ্যাঁ মনে রাখবে, শ্রী অরবিন্দ। হ্যাঁ শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ। হ্যাঁ শ্রী অরবিন্দ এই বন্দে মাতরমটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিল। হ্যাঁ এই কোশ্চেনটা অনেকবার দেখা গেছে আসে। হ্যাঁ মনে রাখবে। তাহলে কি পেয়েছি আমরা? বন্দে মাতরমকে বঙ্কিমচন্দ্র সংস্কৃত ভাষায় এটাকে মানে রচনা করেছিল এবং এটা প্রথমবার গাওয়া হয়েছিল 1896 খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে, এবং এটাকে পরবর্তী সময়ে ইংরেজিতে ট্রান্সলেট করেছিল শ্রী অরবিন্দ। ঠিক আছে, এখান থেকে আমরা 2-3টা কোশ্চেন পেয়েছি পরীক্ষায়, এই কোশ্চেনগুলোই আসে। হ্যাঁ চলো নেক্সট কোশ্চেনটাকে দেখো। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক চিহ্ন কি ছিল? গৌতম বুদ্ধের জন্মের প্রতীক চিহ্ন কি ছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে আসে। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার। হ্যাঁ পদ্ম ও সার। হ্যাঁ পদ্ম ও সার, অপশন বি হবে সঠিক উত্তর। অনেকে বি নাম্বার কমেন্টস করেছ, রাইট। ঠিক আছে, পদ্ম ও সার। আচ্ছা এখানে তাহলে জন্মের প্রতীক, তাহলে কত খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছিলেন? 563 বিসিইতে। হ্যাঁ বিসিইতে 563 বিসিইতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, উনার আসল নাম কি? আমরা সকলে জানি সিদ্ধার্থ হলো উনার আসল নাম। কি নাম? গৌতম বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ, পরীক্ষায় আসে। হ্যাঁ গৌতম বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ। ঠিক আছে, আর এই যে গৌতম বুদ্ধ, এই বুদ্ধ শব্দের অর্থ কি তোমরা জানো? বুদ্ধ শব্দের অর্থ পরীক্ষায় কিন্তু আসে, ভেরি ইম্পর্টেন্ট। মেবি আমি একটু ক্লিয়ার না, এই বুদ্ধ শব্দের অর্থ হলো গান। এটা মনে গতবার জিআরবিটি গ্রুপ সিতে এসেছিল কোশ্চেনটা। ঠিক আছে, গতবার এসেছিল, কোন পাঠে জানি এসেছিল যে বুদ্ধ শব্দের অর্থ কি? গান। হ্যাঁ মেবি গতবার এটা এসেছিল জিআরবিটিতে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বুদ্ধ রিলেটেড একটা কোশ্চেন মানে পাওয়া যাওয়ার পসিবিলিটি দেখা মানে থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন পেয়েছি। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কি পেয়েছি? পদ্ম ও সার পেয়েছি। গৌতম বুদ্ধ কত বিসিতে জন্মগ্রহণ করেন? 563 বিসিইতে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ পেলাম। বুদ্ধ শব্দের অর্থ কি? গান। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন এখান থেকে পেয়েছি, সবগুলো কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। আশা করি তোমরা নোট করে নিয়েছো। দেখো আমি একটা কথা বলি তোমাদেরকে, প্রত্যেক ক্লাসে আমি বক করি, কিন্তু যে কথাগুলো বলি একটু তোমরা মাথা ঠান্ডা করে শুনবে, সবগুলো কাজের কথা, এবং তোমাদের এগুলো কথাগুলো বেনিফিটেড দেবে যদি এইভাবে তোমরা করে যাও। ঠিক আছে, জিআরবিটি গ্রুপ সি, বিশেষ করে গ্রুপ ডি, আদার অন্যান্য এক্সামও আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি এই কোশ্চেনগুলোতে থেকে তোমরা ভালো একটা পার্সেন্টেজ কমন পাবে। এই কথাটা আমার 2024-এও আমি বলেছিলাম, 2022-23-এ যখন আমি জিকে ক্লাস করিয়েছিলাম বলেছিলাম, এবং 2025-এও বলছি, কথাগুলো পরবর্তী সময়ে মিলিয়ে নেবে। চলো 9 নম্বর কোশ্চেন। লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম, আমরা সকলেই জানি লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত। এটা হায়দ্রাবাদে অবস্থিত। ঠিক না, যারা ক্রিকেট প্রেমী বিশেষ করে বা খেলাধুলাকে ভালোবাসো বিশেষ করে, তোমরা অবশ্যই জানো লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ অবস্থিত। ঠিক আছে, চলো এখানে আমরা কিছু অপশন দেখে নেব। অপশন বিতে কি রয়েছে? কানপুর। ঠিক আছে, কানপুরে কোন স্টেডিয়াম অবস্থিত? গ্রিন পার্ক। হ্যাঁ একটু নোট করে রাখো, এগুলো আসে পরীক্ষা। কানপুরে অবস্থিত গ্রিন পার্ক, গরফলাধিকার দন্তন্য পার্ক। হ্যাঁ গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে অবস্থিত। কলকাতায় আমরা সকলে জানি ইডেন গার্ডেন অবস্থিত, সকলেই জানি। দিল্লিতে কি অবস্থিত? অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, তাহলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরীক্ষা যদি আসে অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত, অনায়াসে আনসার করতে পারবে দিল্লিতে। ইডেন গার্ডেন কোথায় অবস্থিত, অনায়াসে আনসার করতে পারবে দিল্লিতে। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত, অনায়াসে আনসার করতে পারবে কানপুরে। এবং লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত, অনায়াসে আনসার করতে পারবে হায়দ্রাবাদে। কোনো ডাউট থাকবে না, কোনো ক্লিয়ার নেই। এখন থেকে ভালো করে এগুলো করো, পরীক্ষা একদম ভালো হবে। আবারও বলছি, জিআরবিটির একদম ফুল কোয়ালিটি মেনটেন নোটস যেটুকু আমাদের দ্বারা হয়েছে, আমরা মানে সুপারভাবে বানিয়েছি, যেটুকু মানে আমি পেরেছি, ভালো রেসপন্স পাবে এটুকু তোমাদেরকে বলতে পারি। জিআরবিটি 1-এ দেখেছো 700+ গ্রুপ সি গ্রুপ ডি মিলে 700+ স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট শুধুমাত্র আমাদের নোটস এবং ক্লাসের উপরে নির্ভর করে সাকসেস পেয়েছে। তোমরা একটু, আমি তো বলবোই, তোমরা একটু মানে জিজ্ঞেস করে দেখে নেবে, যারা গ্রুপ ডিতে গতবার গ্রুপ সি গ্রুপ ডিতে জিআরবিটিতে চাকরি পেয়েছে এমন কিছু লোককে জিজ্ঞেস করবে, দেখবে পেয়ে যাবে যাহা কর্মবার্তা নোটস থেকে কমন মানে পরে আমি সাকসেস পেয়েছি।
যেভাবে আমরা বলেছিলাম, মানে ফরচুনেটলি ওরা ওইভাবে মানে অ্যাডভান্স হয়েছে, হার্ডওয়ার্ক করেছে, আমরাও হার্ডওয়ার্ক করেছি, দুজনের হার্ডওয়ার্ক মিলে সফলতা এসেছে। আমরা এখনও হার্ডওয়ার্ক করছি, যথেষ্ট আমরা কোয়ালিটি মেনটেন করতে চেষ্টা করছি। নোটস বলো, ক্লাস বলো, তোমরাও ওইভাবে ওই দিশায় করো, তোমরা সফল একদিন হবে, আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি। ঠিক আছে, চলো 10 নম্বর কোশ্চেনটা কি দেখো, কি হয়ে গেল ওটা। 10 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? পেলেগ্রা, নিম্নলিখিত পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিনের উপর আমি একটি পার্টিকুলার ক্লাস করিয়েছি। ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে হয় পেলেগ্রা রোগ? ইয়েস, এটা ভিটামিন B3 অভাবে হয়। হ্যাঁ, নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? ভিটামিন B3 অভাবে হয়। আর ভিটামিন B3 রাসায়নিক নাম কি জানো তোমরা? নিয়াসিন। হ্যাঁ, নিয়াসিন হলো ভিটামিন B3 রাসায়নিক নাম, নিয়াসিন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো 11 নম্বর কোশ্চেনটা কি দেখো, সরোজিনী নাইডু কংগ্রেসের অধ্যক্ষ কোন অধিবেশনে হন? সরোজিনী নাইডু কংগ্রেসের কোন অধিবেশনে এই অধ্যক্ষ হন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কানপুর অধিবেশন, 1925 কানপুর অধিবেশনে। অপশন এ হবে সঠিক উত্তর, 1925 সালের কানপুর অধিবেশনে। ঠিক আছে, আচ্ছা অপশন বি তে কি আছে দেখো, 1917 সালের কলকাতা অধিবেশনে কে অধ্যক্ষ হন? এনি বেসান্ত। এইভাবে প্রশ্নটা আসে যে 1917 সালে কলকাতা এই কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কে করেন বা অধ্যক্ষ কে হন? তাহলে এনি বেসান্ত এইভাবে দেবে, এইভাবে কোশ্চেনটি আসে, এইভাবে আনসার করবে। 1929 সালের লাহোর অধিবেশনে, লাহোর কংগ্রেসের অধিবেশনে অধ্যক্ষ কে হন? পণ্ডিত জওহরলাল নেহেরু। হ্যাঁ, পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নেবে, এইভাবে কোশ্চেনগুলো আসে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কি, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। হ্যাঁ, কর্ণাটক রাজ্যে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান। ওকে, চলো, আর কর্ণাটক যখন মাথায় আসে, কি মাথায় আসে আমাদের? কফি উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান কি রয়েছে? কর্ণাটক। চন্দন কাঠ সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? কর্ণাটক। কর্ণাটক যখন মাথায় আসে, দুটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষায় আসে। ঠিক আছে, কফি উৎপাদনে ভারতের প্রথম স্থান কর্ণাটক, চন্দন কাঠ সবচেয়ে বেশি পাওয়া যায় কর্ণাটকে। ক্লিয়ার? চলো 13 নম্বর কোশ্চেনটা দেখো, রাজা রামমোহন রায় নিম্নলিখিত স্থাপন করেন। রাজা রামমোহন রায় এর মধ্যে কি স্থাপন করেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে রাখো। রাজা রামমোহন রায় কি স্থাপন করেন? ইয়েস, আত্মীয় সমাজ। আত্মীয় সমাজকে স্থাপন করেন রাজা রামমোহন রায়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক পরীক্ষায় এসেছে। ঠিক আছে, 1815 খ্রিস্টাব্দে কোথায়? কলকাতায়। হ্যাঁ, 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সমাজ প্রতিষ্ঠা করেন, স্থাপন করেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, মনে রাখবে। তাছাড়াও ব্রাহ্ম সমাজ 1828 খ্রিস্টাব্দে উনি কলকাতায় স্থাপন করেন। কি, 1828 খ্রিস্টাব্দে, সরি 25 বলেছে, 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজকে স্থাপন করেন রাজা রামমোহন রায়। তাহলে আমরা কি পেলাম? ব্রাহ্ম সমাজ, আত্মীয় সমাজকে স্থাপন করেন রাজা রামমোহন রায়। প্রথম স্থাপন করেছিলেন কি? আত্মীয় সমাজ। কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। হ্যাঁ, ব্রাহ্ম সমাজ 1828 খ্রিস্টাব্দে কলকাতায়। ক্লিয়ার? চলো, আচ্ছা তারপরে অপশনগুলো আমরা একটু দেখে নিই। অপশনে কি আছে দেখো, অপশনে কি আছে? বি, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ 1866 খ্রিস্টাব্দে। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রার্থনা সমাজ। তারপর রয়েছে কি দেখো, আর্য সমাজ। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। অনেকবার পরীক্ষা এসেছে। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন 1875-এ। 1875-এ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। হ্যাঁ, নোট করে রাখবে, কাজে আসবে। চলো 14 নম্বর কোশ্চেনটা কি দেখো, ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও কোনটি? ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও কোনটি? এর আগে আমরা কি পেয়েছিলাম? ভারতের সবচেয়ে কৃত্রিম বন্দরগাঁও কোথায় অবস্থিত? কোশ্চেন ডিসকাস করেছি না? ইয়েস, এখন কি বলেছে? ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও কোনটি? ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও হলো মুম্বাই বন্দরগাঁও। ক্লিয়ার? আর কৃত্রিম বন্দরগাঁও কোথায়? চেন্নাই অবস্থিত। এর আগে আমি ডিসকাস করেছি। আর এখনো বলা আছে বন্দরগাঁও মানে কৃত্রিম বলা হয়নি। তাহলে সবচেয়ে বড় বন্দরগাঁও কোনটি? মুম্বাই। কৃত্রিম মানে কি? যেটা মানুষ দ্বারা
বানানো হয়েছে, আর ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও যেটা ন্যাচারালি হয়েছে, ঠিক না? তাহলে বোম্বাই, সঠিক উত্তর কি হবে? বোম্বাই হবে। ভারতের সবচেয়ে প্রাকৃতিক বন্দরগাঁও, বন্দরগাঁও বা প্রাকৃতিক, যেটা প্রাকৃতি দ্বারা হয়েছে, বুঝতে পারছো? অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। আর কৃত্রিম বন্দরগাঁও তো বললামই, চেন্নাই। হ্যাঁ, চলো 15 নম্বর কোশ্চেনটা দেখো। পাতার সবুজ বর্ণের জন্য দায়ী, পাতা যে আমাদের সবুজ হয় এর জন্য দায়ী কে? সকলে জানি আমরা এটা, বিশেষ করে মেবি 5, 6 আমরা পড়ে এসেছি, ঠিক না? পাতা সবুজ বর্ণের জন্য দায়ী কে? অবভিয়াসলি ক্লোরোফিল। পাতা ক্লোরোফিল রয়েছে বলেই পাতাটা সবুজ হয়, ঠিক না? অপশন ডি হবে সঠিক উত্তর। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এই যে তোমাদের হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন সম্বন্ধে সকলেই আমরা জানি। হিমোগ্লোবিন, মানুষের রক্তের রং লাল কেন হয়? হিমোগ্লোবিনের কারণে। হিমোগ্লোবিন রয়েছে বলেই মানুষের রক্তের রং লাল হয়, ঠিক না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো, আমি রেগুলার ক্লাস দিতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। তবে এতটুকু আমি দায়িত্বের সঙ্গে বলছি, আজকেও বলছি আর আগেও বলছি, জিআরবিটি এক্সামের আগ পর্যন্ত তোমাদেরকে আমি 100টি ক্লাস এনি হাউ, প্রয়োজন পড়তে আমি একদিনে 3টি ক্লাস করাবো, তোমাদেরকে আমি করিয়ে দেব। এবং এই 100টি সিরিজ ক্লাস থেকে আমাদের টার্গেট 100% কমন দেওয়া। 100% যদি আমরা নাও দিতে পারি, 90+ আমরা কমন দেব এই ক্লাসগুলো থেকে। এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে? ক্লাসগুলো 15টা কোশ্চেন আমি ন্যাচারালি নিয়ে আসি, কিন্তু একটি কোশ্চেনের পিছনে আমি যেটুকু মানে পারি এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করতে চেষ্টা করি। ওই ফ্যাক্টগুলো কিন্তু কাজের, ওই ফ্যাক্টগুলো তোমরা নোট করে নেবে, কিন্তু শুধু 15টা কোশ্চেনে সিম্পল নোট করে নিলাম হবে না। একটা কোশ্চেনের পিছিয়ে 2-3টা কোশ্চেন আমি আলোচনা করতে চেষ্টা করি, ওইগুলো কিন্তু নোট করে নিতে হবে, বুঝতে পারছো? আবারও বলছি, সঠিক দিশায় প্রিপারেশন করো। 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হয়ে আসছে। যদি নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে নিতে পারো, তাহলে 100% তুমি সাকসেস পাবে। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু আমাদের দ্বারা হয় আমরা তোমাদেরকে বেটার থেকে বেটার দিতে চেষ্টা করব। ফ্রি ইউটিউব ক্লাস চলছে, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, ইংলিশ ক্লাসও আমি শুরু করাবো। তাছাড়া আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট ওই গ্রুপগুলোতে তুমি সর্বপ্রথম পেয়ে যাবে। ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই ফলো করে দেবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।